উত্তপ্ত রাজধানীর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ। এরই মধ্যে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভাঙচুর চালিয়েছেন বিক্ষুব্ধ দুই কলেজের শিক্ষার্থীরা। সোমবার 12টার দিকে সড়কে অবস্থান নিয়ে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভাঙচুর চালান শিক্ষার্থীরা। এর আগে সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে ক্যাম্পাসে জড়ো হতে থাকেন সরকারি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা মাহবুবুর রহমান মোল্লা কলেজের উদ্দেশ্যে একসাথে রওনা হন। সেখানে গিয়ে ভাঙচুর চালালে বাধা দেন মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী ও স্থানীয়রা। পরে সংঘর্ষের কারণে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। এতে আহত হন অনেকে। এখনো পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। দর্শক, এই মুহূর্তে ঢাকা সাংবাদিক ইউনিয়নে দ্বিবার্ষিক সাধারণ সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। বিতাড়িত স্বৈরাচার এবং তাদের দোসর চক্র নানা কৌশলে আবারও মাথাচাড়া দিয়ে ওঠার অপচেষ্টা শুরু করেছে। অপশক্তি দেশের ভেতরে এবং বাইরে থেকে বাংলাদেশের পক্ষের শক্তির মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টির পায়তারায় লিপ্ত হয়েছেন। তবে সবাই যদি আমরা সতর্ক থাকি, বাংলাদেশের পক্ষের শক্তির মধ্যে ভুল বোঝাবুঝির অবকাশ থাকবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। পলাতক মাফিয়া সরকার গত 1.5 দশকে বিএনপি সহ বিভিন্ন দল ও মতের হাজার হাজার মানুষকে হত্যা করেছিল, শত শত নেতাকর্মীকে গুম অপহরণ করেছিল। বিএনপির 50 লক্ষেরও বেশি নেতাকর্মীর বিরুদ্ধে প্রায় 1.5 লক্ষ মামলা দিয়েছিল। লক্ষ লক্ষ নেতাকর্মী, বিএনপি সহ বিভিন্ন বিরোধী দলের লক্ষ লক্ষ নেতাকর্মী ঘর ছাড়া হয়েছিলেন। অকারণে, বিনা কারণে, বিনা অপরাধে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়াকে 5 বছরের বেশি সময় কারাবন্দী করে রাখা হয়েছিল। পলাতক স্বৈরাচারের নির্দেশে শুধু জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে কমপক্ষে 2000 ছাত্র জনতাকে শহীদ করা হয়েছে। কমপক্ষে 30,000 মানুষকে করা হয়েছে আহত। গণ অভ্যুত্থানের এই সময় শুধুমাত্র বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের শুধুই মাত্র 4 শতাধিকেরও বেশি নেতাকর্মী শহীদ হয়েছেন। এর বাইরেও যারা শহীদ হয়েছেন বা হতাহত হয়েছেন, হয়তো তারা সরাসরি বিএনপির কর্মী নন, তবে অবশ্যই তারা বাংলাদেশের পক্ষের শক্তির সাহসী প্রাণ। তারা ছিলেন আমাদেরই কারো সন্তান, আমার, আপনার, আমাদেরই কারো ভাই, কারো বন্ধু, কারো সহকর্মী কিংবা স্বজন। এমন হাজারো হতাহত ছাত্র জনতার আত্মত্যাগের বন্ধনে বাংলাদেশের পক্ষের শক্তির মধ্যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে। সুতরাং আমরা যারা বেঁচে আছি, শহীদদের আকাঙ্ক্ষার একটি গণতান্ত্রিক, মানবিক, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের রক্তের ঋণ পরিশোধ করা আমাদের দায়িত্ব। একই সঙ্গে পলাতক স্বৈরাচার আর তার দোসররা যাতে রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে, সেই ব্যবস্থা গ্রহণ করাও কিন্তু আমাদের কর্তব্য। এজন্যই যথাযথ আইনগত এবং রাজনৈতিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। পলাতক মাফিয়াদের পুনর্বাসন ঠেকাতে তাদেরকে একদিকে আদালতে বিচারের মুখোমুখি করা প্রয়োজন, অপরদিকে তাদেরকে অবশ্যই জনগণের আদালতের রাজনৈতিক বিচারে প্রত্যাখ্যাত হওয়ার পরিস্থিতিতেও ফেলতে হবে। যদি এই দুয়ের সমন্বয় ঘটাতে পারি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, গণবিরোধী বিতাড়িত অপশক্তি বাংলাদেশের রাজনীতিতে আর মাথা তুলে দাঁড়াতে সক্ষম হবে না। খুনি, লুটেরা মাফিয়া এবং স্বৈরাচারী রাজনৈতিক অপশক্তিকে বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক করে দিতে হলে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন প্রয়োজন। ভোটের অধিকার প্রয়োগের সুযোগ পেলেই জনগণ তাদের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে
গণহত্যাকারী, খুনি, লুটেরা, পলাতক স্বৈরাচার এবং তাদের দোষত্বকে রাজনীতির মাঠ থেকে বিদায় করে দিতে সক্ষম হবে। এ কারণেই বিএনপি মনে করে সংস্কার কার্যক্রমের পাশাপাশি একটি যৌক্তিক সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান অবশ্যই প্রয়োজন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, একটি নির্বাচনের জন্যই গণ অভ্যুত্থান হয়নি, এটি যেমন এক ধরনের বাস্তবতা, অপরদিকে আরেকটি নির্মম বাস্তবতা ছিল জনগণকে রাজনৈতিকভাবে ক্ষমতাহীন রেখে নির্বাচন ছাড়াই বারবার সরকার গঠনের মধ্য দিয়ে পলাতক স্বৈরাচার দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করতে সক্ষম হয়েছিল। জনগণকে তাদের সকল রাজনৈতিক ও ন্যায্য অধিকার থেকে করা হয়েছিল বঞ্চিত। এ কারণে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চায় জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যই নির্বাচন অবশ্যই একটি মুখ্য বিষয়। একটি নির্বাচন অনুষ্ঠানকে শুধুমাত্র একটি রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্য হিসাবে বিবেচনায় নিয়ে পরিস্থিতি মূল্যায়ন করলে সেটি কোনো বাস্তবসম্মত রাজনৈতিক চিন্তা নয়, বরং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তার রাজনৈতিক অধিকার চর্চার সুযোগ পায়। একই সঙ্গে ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে জনগণের সঙ্গে রাষ্ট্রের মালিকানার সম্পর্ক তৈরি হয়। স্বৈরাচার বা ফ্যাসিবাদের কবল থেকে রাষ্ট্র ও সরকারকে মুক্ত রাখতে হলে অবশ্যই নাগরিককে রাজনৈতিকভাবে ক্ষমতাশালী রাখা অত্যন্ত জরুরি। রাষ্ট্রের রাজনৈতিক বন্দোবস্ত এমন হওয়া প্রয়োজন যেখানে ইউনিয়ন পরিষদ থেকে জাতীয় সংসদ নাগরিকদের প্রত্যক্ষ ভোট ছাড়া একজন ব্যক্তি কোথাও কোনোভাবেই জনপ্রতিনিধি নির্বাচিত হতে সক্ষম হবেন না। এভাবেই সর্বস্তরে ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন চর্চার মাধ্যমে রাষ্ট্র এবং সমাজে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত হবে। রাষ্ট্রে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত থাকলেই কোন ক্ষমতাসীন সরকারই ভোট ছাড়া রাষ্ট্র ক্ষমতা দখলে রাখার ফ্যাসিবাদী মানসিকতা তৈরি হওয়া থেকে দূরে থাকবে। ক্ষমতাসীনদেরকে জনগণের কাছে যত বেশি দায়বদ্ধ থাকা এবং দায়বদ্ধ রাখা যাবে, দেশের রাজনৈতিক সংস্কৃতিও তত বেশি সমৃদ্ধ, শক্তিশালী এবং কার্যকর থাকবে। দর্শক, আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম ঢাকা সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারণ সভায়, যেখানে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। এবার চলে যাব অন্যান্য প্রসঙ্গে। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের ৭ রাস্তা এলাকায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক্স শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে অন্তত ২৮ জন আহত হয়েছেন। রোববার মধ্যরাতে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কথা কাটাকাটির জেরে ২ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে মারামারি হয়। রাত ১০টা থেকে প্রায় ১ ঘন্টা ২ পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া চলে। এক পর্যায়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে বিটাক মোড়ে অবস্থান নিয়ে উত্তর দিকে বুটেক্স এবং দক্ষিণ দিকে পলিটেকনিকের শিক্ষার্থীদের সরিয়ে দেন। এখনও ২ কলেজের শিক্ষার্থীদের মধ্যে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অন্তর্বর্তীকালীন সরকার গরিব মানুষদের ১ থেকে ৫ লাখ টাকা ঋণ দেবে, এমন ভুয়া প্রলোভনে সারা দেশ থেকে লাখো মানুষকে ঢাকায় জড়ো করা হচ্ছিল। রোববার রাত থেকেই অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামের একটি সংগঠনের ব্যানারে দেশের বিভিন্ন এলাকা থেকে বাস, ট্রাক, পিকআপে করে মানুষ জড়ো হতে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এবং শাহবাগ এলাকায়। তবে পুলিশ এবং শিক্ষার্থীরা তাদের ফেরত পাঠিয়েছেন। পুলিশ জানায়, একটি চক্র কৌশলে রাতের আধারে ঢাকা শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সহ বিভিন্ন এলাকা দখলের পায়তারা করেছিল। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঘেরাওয়ের পরিকল্পনা ছিল তাদের। প্রলোভন দেখানো বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ভুয়া গণ অভ্যুত্থান ও প্রতি বিপ্লবের ডাক দেয়া চক্রের হোতাদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাংলাদেশের সাধারণ মানুষদেরকে তারা ভুল বুঝাইছে যে শাহবাগ মোড়ে গেলে একটা মহাসমাবেশ করব,
এখানে আমরা বিনা সুদে লোন দেওয়ার জন্য আইন পাশ করা হবে এবং এখানে আসলে বিনা সুদে প্রত্যেককে 10,000 থেকে 20,000, 15,000, 1 লক্ষ টাকা বিনা সুদে লোন দেওয়া হবে। এই মেসেজটা সাধারণ মানুষকে দিয়ে সারা বাংলাদেশ থেকে তারা একটা মহাসমাবেশ করার জন্য শাহবাগে আসার চেষ্টা করতেছিল। সেটা আমরা এই ধরনের কোনো নিউজ আমাদের কাছে নাই, সরকারেরও এই ধরনের কোনো পরিকল্পনা নাই যে বিনা সুদে লোন দিবে বা আইন পাশ করবে। এটা সাধারণ মানুষকে আমরা বুঝায় ফেরত দিচ্ছি ভাই, এই ধরনের কোনো কার্যক্রম শাহবাগ থানা এলাকায় নাই। এটাই আমার দায়িত্ব। সেটা আমার জানা নাই রাজনৈতিক দলের কিনা, কিন্তু এগুলো লোক অ্যারেস্ট আছে যারা নিতে। এটা সঠিক তথ্যটা আমার কাছে নাই, এটা তো মিডিয়ার কাছে জানতে পারবেন। আমাদের যে ডিসি মিডিয়া স্যার আছেন তার কাছে সঠিক তথ্যটা দিলে আপনারা জানতে পারবেন বিষয়। ঢাকায় সমাবেশে যোগ দিলেই মিলবে সর্বনিম্ন 1 লাখ থেকে কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণের এমন প্রলোভনে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল গ্রামের শত শত নিরীহ নারী পুরুষ কিশোর কিশোরীকে। গতকাল রাতে কথিত সে সমাবেশে যোগ দেওয়ার জন্য ঢাকা যাত্রাকালে লক্ষ্মীপুরের রামগতি কমলনগরে 3 শতাধিক নারী পুরুষ স্থানীয় জনতা ও পুলিশের হাতে আটক হন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কমলনগর থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল। পরে পুলিশ 4টি মাইক্রোবাস, 5টি বড় বাস সহ 11 জনকে থানায় আটক করে তথ্য সংগ্রহ করা হচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন লক্ষ্মীপুরের বিভিন্ন স্থান থেকে আরো বিপুল সংখ্যক গ্রামের নারী পুরুষ ঢাকা অভিমুখে ছুটে গেছে। ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। দুপুরে বিষয় শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে 19 নভেম্বর ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। ওই দিন বিচারপতি ফাতেমা নজিম ও বিচারপতি মোহাম্মদ মাহমুদুর রাজিব হাইকোর্ট বেঞ্চে আদেশ দেন। একই সঙ্গে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না তা জানতে রুল জারি করা হয়। ওই আদেশের পর রাজধানীতে আন্দোলন করছেন অটোরিকশা চালকরা। তারা নীতিমালার মধ্যে ব্যাটারি চালিত অটোরিকশা চালানোর অনুমতির দাবি করছেন। রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা বন্ধে হাইকোর্টের আদেশের প্রতিবাদে আবারও আগারগাঁওয়ে সড়ক অবরোধ করেছেন চালকরা। সকাল 10:30টার পর থেকে ব্যাটারি চালিত রিকশা চালকরা আগারগাঁও এলাকায় সড়ক অবরোধ করে তাদের দাবি আদায়ের পক্ষে আন্দোলন করছেন তারা। ফলে আগারগাঁও সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে রোববার ব্যাটারি চালিত রিকশা চালু সহ 12 দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণ অবস্থান কর্মসূচি পালন করে চালকরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের 53তম ব্যাচের শিক্ষার্থী আফসানা কারিম রাচির মৃত্যু মামলায় রিকশা চালক আরজুকে আটক করে পুলিশের সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দুপুরে আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক নিশ্চিত করে জানান, বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া এলাকার বাসা থেকে তাকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রাতে আশুলিয়া থানায় তাকে সোপর্দ করেছে। গ্রেফতারকৃত রিকশা চালকের বিরুদ্ধে পরবর্তী বিচারিক কার্যক্রম অব্যাহত রাখতে আদালতে পাঠানো হয়েছে। এর আগে 19 নভেম্বর বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের সামনে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় আহত হয়ে হাসপাতালে নেওয়ার পথে মারা যান রাচি। এ ঘটনায় বিচার দাবিতে আন্দোলন করছেন তার সহপাঠী সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রোববার এই অধ্যাদেশের গ্যাজেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, সংসদ না থাকায় এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরিস্থিতি বিরাজ করার বিষয়টি রাষ্ট্রপতির কাছে সন্তোষজনকভাবে প্রতীয়মান হওয়ায় এই অধ্যাদেশ জারি করা হয়েছে। এর আগে গত 20 নভেম্বর প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সচিবালয় মন্ত্রিসভা কক্ষে উপদেষ্টা পরিষদের সভায় 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে খসড়া অনুমোদন এবং অধ্যাদেশ জারির সিদ্ধান্ত হয়। বিদেশে বসে কেউ মানবতা বিরোধী অপরাধ করলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তা আমলে নেওয়ার সুযোগ রেখে অধ্যাদেশ জারির উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। তবে সেদিন আইন সংশোধনের খসড়ায় রাজনৈতিক দল ও তার সহযোগী সংগঠনের শাস্তির বিধান রাখা হয়নি। ইউজদের রাইটস এর ব্যাপারেও স্পেশাল একটা সেকশন করা হয়েছে। সেকশন 17 আপনারা দেখবেন যে আগে সেকশন 17-এ শুধু আসামির একটা স্টেটমেন্ট দেওয়ার সুযোগ ছিল। এখন এই সেকশন 17-কে একটা ব্রড আকারে করা হয়েছে, যেখানে একজন আসামি তার সকল প্রকার সুযোগ এই সেকশন 17-এর অধীনে পাবে। আগে শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরে থেকে অপরাধ করলেই এই আইনে বিচার করা যেত। এখন যেটা করা যাবে সেটা হলো বাংলাদেশের অভ্যন্তরে থেকে অথবা বাংলাদেশের বাইরে যে কোনো টেরিটরিতে থেকে যদি বাংলাদেশের ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি বা জেনোসাইড করা হয় তাহলে তাকে বিচার করা যাবে।
বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাল মামুনের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন। এদিন কারাগার থেকে চৌধুরী আব্দুল্লাল মামুনকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তা ডিবির উত্তরা জোনাল টিমের পরিদর্শক মাহমুদুর রহমান তার 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামি পক্ষ রিমান্ড বাতিল ও জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিন্দু বিন্দু কুয়াশার ফোঁটা জানান দিচ্ছে শীতের আগাম বার্তা। উত্তরের জেলা গাইবান্ধায় এখন শীতের আমেজ। তবে শীতের বার্তা জনজীবনে স্বস্তি দিলেও নদী ও চরাঞ্চলের ছিন্নমূল মানুষের জন্য অনেকটাই কষ্টকর। এদিকে জেলার দোকানপাটে ল্যাপ তোষক আর মোটা কাপড়ের কেনা বেচার ভিড়ও বেশ বেড়েছে। চলতি মৌসুমে শীতের তীব্রতা বৃদ্ধির বার্তায় অসহায়দের জন্য সরকারের পাশাপাশি দাতা সংস্থাগুলোকে এগিয়ে আসার দাবি করছেন মানবিক উন্নয়ন সংগঠনের পক্ষ থেকে। প্রতিনিধি আফতাব হোসেনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। উত্তরের জেলা গাইবান্ধায় এখন শীতের আমেজ। দিনের বেলায় সূর্যের উঁকিঝুঁকিতে তাপমাত্রা ওঠানামা করলেও বেলা গড়ার সাথে সাথে ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসে তাপমাত্রা কমে যায়। এতে সন্ধ্যা পড়ার সাথে সাথেই ঘরে ফিরতে হয় মানুষজনকে। শীতজনিত দুর্ভোগ দেখা দিচ্ছে দরিদ্র পরিবারের নারী, বয়স্ক ও শিশুদের। শীতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন। শ্রমজীবীরা বেলা না ওঠা পর্যন্ত কাজকর্মে যেতে পারছেন না, আর এর প্রভাব পড়ছে আয় উপার্জনের ওপর। শীতের কারণে আমরা মাঠে ঘাটে যাওয়ার পাচ্ছি না। এই যে দেখেন আমার শহর অঞ্চলে আমরা কি কষ্টে চলাফেরা করি। ঠান্ডা নাই গেছে মুখ, তাই আমরা কাম খাইছে না, গরম বুঝলেন, খাঁচারি বান্ধব, হ্যাঁ, কামত যাওয়া নাকি বেলা হয়ে গেল। আমরা তো মনে চর এলাকার মধ্যে শীত বেশি, শীতের কাপড় তো আমরা মনে করেন পাই না। সরকারে যদি দিত তাহলে একটু সুবিধা হইতো। তবে এবছর তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা করছেন এই অঞ্চলের মানুষজন, যার কারণে পুরোপুরি শীত নামার আগেই সাধ্য ও সামর্থ্য অনুযায়ী জামা কাপড় কিনছেন নিম্ন আয়ের মানুষরা। প্রচুর শীত পড়ছে, এর জন্য আমরা বাচ্চাদের জন্য এখানে আসছি। শীতের কাপড় দেখতেছি, ভালো লাগতেছে, নিতেছি। যে অবস্থা শীতে, তাতে দাম মোটামুটি কাছাকাছি আছে। গত বছর শীতের কাপড় তেমন বেচাকেনা না হলেও চলতি বছরের নভেম্বর মাস থেকেই ভালো বেচাকেনা হচ্ছে এবং দামও সাধ্যের মধ্যে বলে জানান বিক্রেতারা। শীতের বস্ত্র তো এখানে বড় লোকরা নেয় না, সাধারণ গরিব মানুষেরাই কিনে, যার জন্য আমরা একটু সীমিত লাভই দিচ্ছি। কাস্টমারও বেশি আসতেছে, নিয়ে যাচ্ছে। শীতার্ত মানুষের পাশে সরকারের পাশাপাশি দাতা সংস্থা ও বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ করেন সচেতন মহল। সরকারের পাশাপাশি এবার বিত্তশালী যারা আছেন সমাজের, যারা আমাদের সামর্থ্যবান মানুষ আছেন, আমরা যারা প্রতিষ্ঠান আছি, আমি আশা করব আমরাও তাদের সহযোগিতায় এগিয়ে আসব। শীতের পূর্বাভাস অনুযায়ী চলতি মাসের শেষ দিক থেকে জানুয়ারি মাস পর্যন্ত কয়েক দফা শীতের প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে গাইবান্ধায়। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। রিকশা ভ্যানে কোনো চাঁদাবাজি হবে না, গরিবদের কষ্টার্জিত অর্থ কেউ নিতে পারবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি বলেন, যদি পুলিশের কোনো লোক চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে তাহলে তার আর রক্ষা নেই। চাঁদাবাজি বন্ধে কমিটি করার কথা জানিয়ে তিনি বলেন, রিকশা চালকরা থানার ওসিকে নিয়ে কমিটি করেন, কমিটি চাঁদাবাজি বন্ধে কাজ করবে। ঢাকার কোনো থানায় মামলা না নিলে সেই ওসিকে 1 মিনিটে সাসপেন্ড করা হবে বলেও জানান ডিএমপি কমিশনার। আদালত থেকে কি সিদ্ধান্ত আসে সে পর্যন্ত আপনাদেরকে প্লিজ ওয়েট করতে হবে। আমি ওয়েট করতে আমি ওয়েট করতে বাধ্য, কারণ আমি কোর্টের বিষয় নিয়ে আমার কোনো কথা বলার সুযোগ নেই। বাংলাদেশে যে কয়টি জনপ্রিয় পর্যটন কেন্দ্র রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার সাদা পাথর। পাহাড়, পানি আর পাথরের মিতালিতে মুগ্ধ হতে প্রতিনিয়তই দেশ বিদেশে ভ্রমণ পিপাসুরা ছুটে আসেন এখানে। তবে বর্তমানে অব্যবস্থাপনা, নিরাপত্তাহীনতা ও পাথর চুরির কারণে পর্যটকদের কাছে জনপ্রিয়তা হারাচ্ছে পর্যটন স্পটটি। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, কর্তৃপক্ষের অবহেলা আর অব্যবস্থাপনার কারণেই পর্যটকরা মুখ ফিরিয়ে নিচ্ছেন সাদা পাথর থেকে। সিলেট থেকে মৃণাল কান্তি দাসের রিপোর্ট, ক্যামেরা ছিলেন শাহিন আহমেদ। সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার সাদা পাথর পর্যটন কেন্দ্রটি দেশের অন্যতম জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র। পাথর, পানি ও পাহাড়ের অপূর্ব সমন্বয় সাদা পাথরকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলেছে। প্রতিদিন এখানে ভিড় জমান প্রকৃতিপ্রেমীরা। বর্তমানে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার কিছু পর্যটকের সমাগম দেখা গেলেও অন্যান্য দিনগুলোতে পর্যটকদের উপস্থিতি তেমন একটা চোখে পড়ে না। নিয়মিত পাথর চুরি ও পর্যটন কেন্দ্রে পানি কম থাকার কারণে সাদা পাথর নিয়ে আগ্রহ কমছে পর্যটকদের।
আগে আইছি, আগে জেলা সুন্দর আছে এরকম সুন্দর নাই অনেকে, একেবারে পুরোটাই চেঞ্জ। আগের যে পাথরগুলো ছিল সবাই মানে আস্তে আস্তে ধীরে ধীরে উদা হয়ে যাইতেছে সব পাথরগুলা। এখানে অনেক কিছুই সুন্দর আছে, কিন্তু বাট আরেকটু পানি এবং কি যদি খাবার পানির ব্যবস্থাটা আরো ভালো হয় তাহলে আরেকটু ভালো হইতো এই জায়গায়। এই নদীতে পর্যটক কম আসার কারণটাই লই একটা পানি নাই। এই পানিটা যদি সরকারিভাবে কোনো খনন করিয়ে দেওয়া হইতো তাহলে পর্যটকদের জন্য খুব ভালো লাগতো। পর্যটকরা বলছেন সাদা পাথরে যাওয়ার প্রতি চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে তাদের। এছাড়া পর্যটন কেন্দ্রে পর্যাপ্ত টয়লেটের অভাব ও নারী ও শিশুদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত টয়লেটের ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পড়ছেন পর্যটকরা। নিরাপত্তা ব্যবস্থা পর্যটকদের মধ্যে ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে। যোগাযোগ ব্যবস্থাটা খুব খারাপ আর কি। আসা যাওয়ার যে নৌকার ব্যবস্থা সেটাও সুন্দর, তবে এখানে ওই যে পানির ব্যবস্থাটা ভালো থাকলে ভালো হতো। সার্বিক যে নিরাপত্তার বিষয়টা আমার মনে হচ্ছে এখানে একটু ঘাটতি আছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে টহল টিমের কার্যক্রম বাড়ানোর পাশাপাশি টুরিস্ট পুলিশের একটি ইউনিট চালুর চেষ্টা চলছে বলে জানান এই কর্মকর্তা। আমাদের পরিকল্পনা হচ্ছে এখানে যদি আমরা টুরিস্ট পুলিশের একটা টিম বা একটা ক্যাম্প যদি আমরা আনতে পারি তাহলে অনেকাংশে পর্যটকদের যেই অভিযোগগুলো আছে সেগুলো দূরীভূত করা সম্ভব হবে। এ ব্যাপারে আমরা আমাদের ইতিমধ্যে কথা বলা আছে এবং আমরা আরও কথা বলবো, পত্র আলাপ করব। পর্যটকদের সার্বিক নিরাপত্তা, টয়লেট ও অন্যান্য অবকাঠামোগত সমস্যা দ্রুত সমাধান না হলে সাদা পাথর পর্যটন কেন্দ্র তার হারানো গৌরব ফিরে পাবে কিনা তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। মৃণাল কান্তি দাস, মাই টিভি।